ছোট্ট অভিজ্ঞতার জায়গা থেকে আমি একটা ঘটনা প্রথমে একটু শেয়ার করতে চাই। সামনে আবারও জুলাই আসছে, 17 জুলাই এই ক্যাম্পাসে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে জোরপূর্বক সকল শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। এবং এর পূর্ববর্তী সময়ে যারা আন্দোলন করছিল, সমন্বয়কের দায়িত্বে ছিল বা সামনে ছিল, তাদের সাথে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা বিভিন্ন ধরনের এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয় যে কোনো মূল্যে চাপ তৈরি করে এই আন্দোলনটা যেন থামানো হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এনএসআই, এসবি, ডিবি, ডিজিএফআই প্রত্যেকটা সংস্থা এই ক্যাম্পাসেই বিভিন্ন জায়গায় আন্দোলনের সময়, পূর্বে, পরে আমাদেরকে জোরপূর্বক ডেকেছে, কথা বলেছে, তাদের মতো করে অনেক কিছু করতে বলেছে। আমরা সেখানে শুনেছি, শোনা শেষ হয়ে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়ে আবার আমরা আমাদের কর্মসূচিতে ফিরে গিয়েছি। তো 18 তারিখে যখন আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করা হলো, আমি এবং হাসনাত, এখানে পাশে হাসনাতের মামার বাসা ছিল সায়েন্স ল্যাবে, আমরা সেখানে ওর মামার বাসায় গিয়ে উঠি। তো 18 তারিখে ডিজিএফআই তাদের এটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো মূল্যে প্রথম সারির সমন্বয়কদেরকে 5 জন, 7 জন, 10 জনকে নিয়ে সরকারের কিছু মন্ত্রী, 3, 4, 5 জন মন্ত্রীর সাথে বসাতে হবে। এটা তাদেরকে প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে করতে হবে। এরই ফলশ্রুতিতে যখন তারা আমাদের সাথে বিভিন্নভাবে ফোনে যোগাযোগ করা শুরু করে, ওই সময় আমাদের বেশ কিছু সহযোদ্ধাদের ফোন অফ ছিল, হাসনাদের ফোনটা খোলা ছিল। তো হাসনাদের ফোনে অসংখ্যবার কল দিচ্ছে ডিজিএফআই এর একজন ঊর্ধ্বতন অফিসার, ওনার র্যাঙ্ক সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল। তো কল দিতে যখন রিসিভ করা হচ্ছে না, তখন মেসেজ দেওয়া হলো যে হয় আপনারা আমাদের রেসপন্স করবেন, বাসার নিচে নেমে আসবেন, না হলে আমরা বাসার উপরে যাব। আপনারা যে বাসায় যে ফ্ল্যাটে থাকেন জানালাটা খুললে নিচে তাকালে রাস্তায় আমাদেরকে দেখতে পাবেন। তো আমরা চাচ্ছি না আপনাদের পরিবারকে এখানে এঙ্গেজ করতে। তো আমরা সম্ভবত 15-16 তলায় ছিলাম। তো গ্লাস খুলে আসলেই দেখি রাস্তার পাশে একটা একদম কালো কাচের হাইস গাড়ি, সেখানে তারা দাঁড়ানো, সেখান থেকে তারা কথা বলছে এবং তারা যেটা করেছে, হাসনাতের যেহেতু ফোন নাম্বারে কল করেছে, এরপর হাসনাত রিসিভ করলো এবং এভাবে বলছে যে আমরা চাচ্ছি না যে আপনাদের পরিবারকে এখানে জড়িয়ে আপনাদের সহ আপনাদের পরিবারকেও তুলে নিতে। যদি আপনারা চান যে এটা শুধু আপনাদের মধ্য দিয়ে যাক, তাহলে আপনারা নেমে আসুন। এবং এরই কনসিকুয়েন্স হিসেবে ওই বাসার নিচে গিয়ে তারা ভাঙচুর পর্যন্ত করে এবং হাসনাতকে দুইটা খুবই সেন্সিটিভ বিষয়ে তখন থ্রেট দেওয়া হয়। একটা ছিল যে ওর বোন তখন অন্তঃসত্ত্বা ছিল, 9 মাসের। এরকম বলা হয় যে আমরা তো চাচ্ছি না যে আপনার বোন এমন অসুস্থ অবস্থায় একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাক, আমরা চাচ্ছি এটা শুধু আপনাদের উপর দিয়েই যাক। তাহলে আপনার বোন পর্যন্ত যেন এটা না যায়, যদি আপনারা এটা চান নেমে আসেন। এরপরও আমরা অনেক সময় ধরে আছি, কথা বলছি, নাহিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কি করা যাবে ওই মুহূর্তে। এর পরবর্তীতে তাদের আরেকটা কল, আরেকটা থ্রেড, যেটা হচ্ছে হাসনাতের আম্মু তখন কুমিল্লার দেবিদ্বারে থাকতো। তো বললো যে আপনার আম্মু এখন যে বাসায় আছে এই বাসার সামনের দরজাটা এরকম, দরজার সামনে আমাদের কিছু লোকজন আছে, তো আমরা তো মা পর্যন্ত যেতে চাইনি, কিন্তু আপনারা নিয়ে যেতে বাধ্য করছেন। তো এমন একটা পরিস্থিতি, এতে আসলে একজন সন্তানের কিছু করার থাকে না। যখন মা রিস্কে পড়ে যায়, বোন রিস্কে পড়ে যায়, এমন অবস্থায় তখন আমরা দুইজনই নিচে নেমে আসি। এটা হচ্ছে 18 তারিখ সন্ধ্যা মাগরিবের পর। তখন আমাদেরকে সেখানে গাড়িতে প্রথমেই তুলে জাস্ট চোখ কালো কাপড় দিয়ে বেঁধে এখান থেকে প্রথম নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আমরা যখন জানতে পারি 18 তারিখ ওই সন্ধ্যায় আমাদেরকে প্রথমবারের মতো নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন, যেটা পদ্মা, সেখানে।
ওইখানকার ঘটনাটা ছিল, আমরা যখন ওইখানে আমাদেরকে একটা রুমে নেওয়া হলো, আমাদের চোখের কাপড় খুলে দেওয়ার পর আমরা দেখি আমাদের আশেপাশে ডিজিএফআই, যেহেতু তাদের আলাদা কোনো পোশাক নেই, পোশাক ছাড়া প্রায় অফিসার আছে 20 থেকে 25 জন। পরবর্তীতে আমরা যখন জানতে পারি যে সেখানে ডিজিএফআই ঢাকা ডেটের কমান্ডার থেকে শুরু করে যত অফিসার আছে, এমনকি স্বয়ং ডিজিএফআই চিফ ওই জায়গায় উপস্থিত ছিলেন আমরা পৌঁছার পূর্বেই, এবং সেখানে নিয়ে যত ধরনের থ্রেড দেয়া যায়, যত ধরনের মানসিক চাপ তৈরি করা যায়, এবং এবং এটা পর্যন্ত যে হয় আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই তারা কয়েকজন মন্ত্রীকে আসতে বলবে, তাদের সাথে আমাদের কথা বলতে হবে। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় 60-70 জন ভাইকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। মিডিয়া দেখানো হচ্ছে 15-20 জন, কিন্তু আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 60-70 জন। 18 জুলাই যেদিন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা রাস্তায় নামলো, তা আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লিখেছি রক্ত মারিয়ে সংলাপ নয়, এবং এটা সম্ভব না। আমরা এটা ডিসিশন নিয়ে নিয়েছি বিকালের মধ্যে যে আমরা আর কোনো সংলাপে যাব না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।